আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানে শব্দের কথা এই অধ্যায়ের উপরে আলোচনা করব। সপ্তম শ্রেণী বিজ্ঞান শব্দের কথা এই চ্যাপ্টারের উপরে আলোচনা করব। অষ্টম অধ্যায়, এটা চ্যাপ্টারটা অষ্টম অধ্যায়, আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসভুক্ত। প্রথমে আমরা জেনে নিব শব্দ কি। শব্দ কি। শব্দ এক প্রকার শক্তি, বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি। প্রথমে জেনে নিব শব্দ কি। শব্দ এক প্রকার শক্তি, বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। একটা ঘন্টা, আমি যদি কোনো দৃঢ় অবলম্বন থেকে ঘন্টাটিকে ঝুলাই এবং একটা কাঠি দ্বারা যদি আঘাত করি, তাহলে কাঠির আঘাতে ঘন্টায় শব্দ হবে, এই শব্দ উৎপত্তি হবে। আর ঘন্টাটা কাঁপতে থাকবে। যদি ঘন্টাটাকে আমি হাত দ্বারা স্পর্শ করি, তখন কিন্তু শব্দ উৎপন্ন হবে না। বস্তুর কম্পন হওয়া চাই, কম্পন না থাকলে শব্দ উৎপন্ন হবে না। এটা একটা স্টিল বা অ্যালুমিনিয়ামের থালা। এই স্টিল বা অ্যালুমিনিয়ামের থালাকে যদি আমি কোনো কাঠি বা শলাকা দ্বারা আঘাত করি, তাহলে কাঠি বা শলাকার আঘাতে স্টিলের থালা বা এই বাটিটা কম্পন হবে, আর এই কম্পনের ফলে শব্দের উৎপত্তি। তাহলে আমরা জানলাম শব্দ কি। শব্দ এক প্রকার শক্তি, বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপন্ন হয়। আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার শব্দের সাথে আমরা প্রতিদিন পরিচিত। যেমন গাড়ির হর্নের শব্দ, আমাদের চারদিকে কোলাহলপূর্ণ শব্দ, বাস বা ট্রাকের শব্দ, খেলাধুলা বাচ্চাদের হইচইয়ের শব্দ, আমরা প্রতিদিন শব্দের সাথে পরিচিত। শব্দ আমাদের দুই ধরনের শব্দ হয়। যে শব্দটা আমাদের কানে শ্রুতি মধুর এবং শুনতে ভালো লাগে, এটা হলো সুশ্রাব্য শব্দ। শব্দ দুই ধরনের। একটা হলো সুশ্রাব্য, আর হলো অশ্রাব্য। সুশ্রাব্য শব্দ, যে শব্দটা সুরেলা, আমাদের কানে মধুর এবং ভালো লাগে, এটা হলো সুশ্রাব্য শব্দ। আর অশ্রাব্য শব্দ, যে শব্দটা বিরক্তিকর, সুরহীন, তারপরে গুলমানপূর্ণ, এটা হলো অশ্রাব্য শব্দ। সুরহীন, তারপরে হবে বিরক্তিকর এবং গুলমানপূর্ণ, এটা হবে অশ্রাব্য শব্দ। তাইলে প্রথমে শিখলাম শব্দ কি। শব্দ এক প্রকার শক্তি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন শব্দের সাথে পরিচিত। শব্দ দুই ধরনের হয়, এটা হলো সুশ্রাব্য শব্দ, এটা হলো অশ্রাব্য শব্দ। যে শব্দটা সুরেলা, শ্রুতি মধুর, আমাদের ভালো লাগে, এটা সুশ্রাব্য শব্দ। এবং যে শব্দটা বিরক্তিকর এবং সুরহীন এবং গোলমালপূর্ণ, এটা অশ্রাব্য শব্দ, এটা শ্রুতি মধুর না। শব্দ দুই ধরনের, এটা আমরা জানলাম। তারপরে আমরা আসবো কিভাবে শব্দের উৎপত্তি হয়। বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি কিভাবে হয়? কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। আমি যদি একটা বেঞ্চে একটা স্টিলের স্কেল রাখলাম, স্কেলটা টান দিয়ে আমি আবার ছাড়লাম, তাহলে দেখবো যে এরকম স্টিলের স্কেলটি কাঁপতে থাকবে এবং কম্পনের ফলে শব্দের উৎপত্তি হবে। আবার একটা থালায় যদি আমি এরকম আঘাত করি, আঘাত করার পরে যদি হাত দ্বারা স্পর্শ করে ধরে রাখি, তাহলে দেখবো যে কম্পন হচ্ছে না, তার মানে শব্দের উৎপত্তি হবে না। যদি আমি কাঁপতে দিই থালাটাকে বাধাহীনভাবে, তাহলে শব্দের উৎপত্তি হবে। তাহলে শব্দের উৎপত্তি হয় বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। এটা মাধ্যম ভেদে শব্দের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে।
তো আমরা জানি শব্দের কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। তারপরে আমরা শব্দ সঞ্চালনের কৌশল বর্ণনা করব। শব্দ কিভাবে সঞ্চালিত হয়। আমি কথা বলছি, এই কথাটা অন্যজনের কানে কিভাবে পৌঁছবে, শব্দটা কিভাবে সঞ্চালিত হয়। বা আমি পানিতে ডুব দিলাম, ডুব দেওয়ার পরে দুইজন পুকুরের দুই প্রান্তে ডুব দেওয়ার পর দেখবো যে নিচে যায়, ডুব দেওয়ার পরে শব্দ শোনা যায়। এই শব্দটা কিভাবে সঞ্চালিত হয়। বা দেখা যায় একটা তার বা একটা রডের দুই মাথায় যদি দুইজন কান ধরি, কান ধরার পরে যদি আমি শব্দ করি, তাহলে দেখবো যে দুই প্রান্তে শব্দ শোনা যায়। এটা কিভাবে শব্দটা সঞ্চালিত হয়। এই শব্দ সঞ্চালনের কৌশল সম্পর্কে আলোচনা করব। শব্দ কিভাবে আমাদের কানে পৌঁছে, বা মাধ্যম বা তরল মাধ্যম বা কঠিন মাধ্যম, শব্দ কিভাবে সঞ্চালিত হয়, শব্দ সঞ্চালনের কৌশল সম্পর্কে আলোচনা করব। শব্দ কিভাবে সঞ্চালিত হয়। আমি যদি এরকম একটা তার যুক্ত স্প্রিং স্প্রিংয়ে যদি আমি এক প্রান্তে শব্দ করি আর অন্য প্রান্তে যদি আমি কান ধরি, তাহলে দেখবো স্প্রিং এর ভিতর দিয়ে শব্দ অন্যজনের কানে যায় পৌঁছবে। এই স্প্রিং এর ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়। স্প্রিং একটা কঠিন পদার্থ। ঠিক আমরা যদি বায়ুর মাধ্যমে শব্দ সঞ্চালনের কৌশল আলোচনা করি, এটা আমার একটা সুর শলাকা। এই সুর শলাকা ধাতব পদার্থের তৈরি। এটাকে যদি আমি কোনো কাঠি দ্বারা আঘাত করি, সুর শলাকাকে যদি ধাতব সুর শলাকাকে কোনো কাঠি দ্বারা যদি আঘাত করি, তাহলে আমরা খেয়াল করব যে তার সামনের বায়ু স্তর, সুর শলাকার সামনের বায়ু স্তর সংকুচিত হবে। সুর শলাকা যখন তার সামনের বায়ু স্তরকে আঘাত করবে, তখন সুর শলাকার আঘাতে তার সামনের বায়ু স্তর সংকুচিত হবে। আবার যখন সুর শলাকাটা পিছন দিকে চলে আসবে, সুর শলাকা যখন পিছন দিকে চলে আসবে, তখন সম্মুখ অংশের বায়ু স্তর আংশিক পিছনে চলে আসবে এবং আংশিক সামনে চলে যাবে। ঠিক এইভাবে যখন আমি বারবার আঘাত করতে থাকবো, তখন দেখবো বায়ুর একটা অংশ সংকুচিত, একটা প্রসারিত, একটি সংকুচিত আর একটি প্রসারিত। ঠিক এইভাবে একটা সংকুচন এবং একটা প্রসারণের মাধ্যমে মানুষের কানে আইসা পৌঁছবে। তাহলে শব্দ সঞ্চালনের কৌশল, বায়ুর মাধ্যমে যখন শব্দ সঞ্চালিত হয়, তখন যদি আমি কোনো ধাতব সুর শলাকাকে আমি কোনো কাঠি দ্বারা আঘাত করি, তাহলে তার সামনের বায়ু স্তর সংকুচিত হবে। আবার যখন সুর শলাকাটা সামনে আঘাত করলে সংকুচিত হবে, পিছনে যখন চলে আসবে, তখন সুর শলাকার পিছনের অংশ, পিছনের বায়ু স্তর একটু প্রসারিত হবে আর কিছু অংশ সামনে সংকুচিত হবে। এইভাবে একটা সংকুচন এবং একটা প্রসারণের মাধ্যমে শব্দ মানুষের কানে যায় পৌঁছবে। শব্দ আমাদের কানে আইসা পৌঁছে। তাহলে আমরা জানলাম সংকুচন এবং প্রসারণের মাধ্যমে শব্দ আমাদের কান পর্যন্ত আইসা পৌঁছে। শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম আমরা দেখবো যে কঠিন মাধ্যম, তরল মাধ্যম বা বায়বীয় মাধ্যমে শব্দ সঞ্চালিত হয়। যেমন আমি এটা একটা কাচের তৈরি, এটাকে বায়ু শূন্য করব। আমি যখন বোতলটাকে উত্তপ্ত করব, উত্তপ্ত করার ফলে এই বোতলের মধ্যকার বায়ু সিপি আটকালাম, সিপি আটকানোর পরে একটা ভেল বা ঘন্টা, একটা ঘন্টাকে সিপির ছিদ্র দেয়া প্রবেশ করাইলাম। তবে খেয়াল রাখতে হবে যাতে বায়ু ভিতরে প্রবেশ না করে, বা একটা ঝুনঝুনি আমি ভিতরে প্রবেশ করালাম। এখন যদি আমি ঝুনঝুনি দিয়ে শব্দ করি, দেখা যাবে যে আমি কাচের বাহির থেকে দেখতে পারবো যে ঝুনঝুনি, কিন্তু শব্দটা শোনা যাবে। যেহেতু
যেহেতু আমার কাছে বোতলের ভিতরে বায়ু নেই, বায়ু শূন্য, আর ঝুনঝুনি দেখতে থাকবো আমি, ঝুনঝুনি শব্দ হচ্ছে কিন্তু কানে শোনা যাবে না। যেহেতু সিপির মুখ আটকানো, সিপির ভিতর দিয়ে বায়ু প্রবেশ করতে পারে না এবং ভিতরের বায়ু বাহিরে আসতে পারে না, যেহেতু মাধ্যমের ভিতর দিয়া সঞ্চালিত হইতে পারে না, তাহলে আমরা দেখবো যে ঝুনঝুনি শব্দ দেখা যায় কিন্তু শোনা যায় না, কানে আমি শুনতে পারবো না। এটা ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। এটা হলো একটা মাধ্যম, বায়ু মাধ্যম। যদি সিপির মুখ খুলে দেই, খুলে দেওয়ার পরে যদি আমি ঝুনঝুনিকে শব্দ করি, তখন দেখবো যে ঝুনঝুনির শব্দ কানে আমি শুনতে পাই। এতে প্রমাণিত হয় শব্দ সঞ্চালনের জন্য বায়ু মাধ্যম প্রয়োজন, আর এই বায়ু মাধ্যমের জন্য আমরা শব্দ শুনতে পাই। ঠিক এটা হলো বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালন। আমি যদি তরল পদার্থের ভিতর দিয়ে শব্দ সঞ্চালনের পরীক্ষা করি, এটা একটা পানিপূর্ণ পাত্র। এই পানিপূর্ণ পাত্রের ভিতরে আমি একটা ঘন্টাকে পানিপূর্ণ পাত্রে ডুবালাম। ডুবানোর পরে আমি দেখব, আমি যদি ঘন্টাটিকে বাজাই এবং কান দ্বারা যদি আমি এই পানিপূর্ণ জারে যদি আমি কান লাগাই, তাহলে দেখব যে আমি দ্রুত শব্দ শুনতে পাচ্ছি এবং উচ্চ কম্পাঙ্কে শব্দ শুনতে পাচ্ছি। তাহলে আমরা কি শিখলাম? পানিপূর্ণ পাত্রের ভিতরে আমার ঘন্টাটা ডুবানো, এবং ঘন্টা থেকে যদি আমি শব্দ করি, তাহলে দেখব এই পানির ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়ে আমাদের কানে আসবে এবং অত্যন্ত দ্রুত উচ্চ কম্পাঙ্কে আমরা শব্দ শুনতে পাবো। তাহলে তরল পদার্থের ভিতর দিয়ে আমরা দেখলাম শব্দ সঞ্চালিত হয়। ঠিক এইরকম কঠিন পদার্থের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়। যদি আমরা একটা লোহার রড নেই, লোহার রডের এক প্রান্তে কান ধরলাম, অন্য প্রান্তে আমি শব্দ করলাম, তাহলে দেখব লোহার অন্য প্রান্তে যে আমি কান ধরলাম এবং এক প্রান্তে যে আমি শব্দ করলাম, দেখব যে এই শব্দ আমার কানে এসে পৌঁছে। ঠিক রেল লাইনে যদি আমি কান রাখি, অনেক ট্রেন যদি অনেক দূরেও থাকে, তাহলে আমি অনুভব করতে পারবো যে ট্রেন আসছে, কারণ ট্রেন একটা কঠিন পদার্থ, লোহার লাইন, রেলগাড়ি লোহার তৈরি পাত এবং লোহার ভিতর দিয়ে কঠিন পদার্থের ভিতর দিয়ে শব্দ সঞ্চালন বেশি। তাহলে দেখবো যে কি কঠিন পদার্থ লোহার ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হচ্ছে, আর ট্রেন অনেক দূর থাকার পরে আমি কান দিয়ে শুনতে পাবো যে ট্রেন আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কঠিন পদার্থের ভিতরে শব্দ সঞ্চালিত হয়। এই পরীক্ষার মাধ্যমে আমরা জানলাম তরল পদার্থের বায়বীয় পদার্থের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়। আর এই পরীক্ষার মাধ্যমে জানতে পারলাম যে তরল পদার্থের ভিতর দিয়ে বায়ু সঞ্চালিত হয়, এবং লোহার রডের পরীক্ষা থেকে বা রেল লাইনের পাত থেকে আমরা জানতে পারলাম যে কঠিন পদার্থের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হয়। তারপরে আমরা আসবো শব্দের বেগ। শব্দ প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, এটাকে বলা হয় শব্দের বেগ। শব্দ প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, এটাকে বলা হয় শব্দের বেগ। শব্দের বেগ মাধ্যম ভেদে পার্থক্য হয়। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন রকম হয়। যেমন স্বাভাবিক অবস্থায় বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটা হলো বায়ু মাধ্যমে শব্দের বেগ 330 মিটার পার শব্দের বেগ 1440 মিটার পার সেকেন্ড। আবার সমুদ্রের পানিতে শব্দের বেগ 6000 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে মাধ্যম ভেদে শব্দের বেগের পার্থক্য হয়। শব্দের বেগটা হচ্ছে প্রতি সেকেন্ডে শব্দ একটি নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বলা হয় শব্দের বেগ। শব্দের বেগ মাধ্যম ভেদে পার্থক্য হয়।
বায়ুর মাধ্যমে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, পরিষ্কার পানিতে শব্দের বেগ 1440 মিটার পার সেকেন্ড। শব্দের বেগটা আমরা হিসাব করি প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, প্রতি সেকেন্ড। বায়ু, পানি আর এলো কঠিন পদার্থ। বায়ু পদার্থ, তরল পদার্থ, কঠিন পদার্থ। তাহলে আমরা দেখলাম যে কঠিন পদার্থের ভিতর দিয়ে সেকেন্ডে যে কতটি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। মানে শব্দ উৎপন্ন যদি 1 সেকেন্ডে 60টি কম্পন সম্পন্ন হয় তাহলে কম্পাঙ্ক 60। সাধারণত আমরা রেডিও বা টিভি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে সব মানে সংবাদ যখন বলে যে অনুষ্ঠান সম্প্রচারের আগে যে আমাদের অনুষ্ঠান 60 বা 65 কিলো হার্টজে সম্প্রচারিত হচ্ছে, মানে এটা শব্দের কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে যদি 1 সেকেন্ডে শব্দ 50 বার 50টি কম্পন সম্পন্ন করে তাহলে তার কম্পাঙ্ক হবে 50। যদি 1 সেকেন্ডে 60টি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাহলে কম্পাঙ্ক হবে 60। তাহলে কম্পাঙ্ক জানলাম 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ এই শব্দ আমরা শুনতে পাই, এটা শ্রাব্যতার সীমা। এটাকে বলা হয় শ্রাব্যতার হয়, তাহলে এই শব্দ আমরা শুনতে পাই, এটাকে বলা হয় শ্রাব্যতার সীমা। আর কম্পন সংখ্যা যদি 20,000-এর কম হয়, তখন 20-এর কম হয়, কম্পন সংখ্যা যদি 20,000-এর কম হয় তখন এটাকে বলা হয় শ্রুতি পূর্ব শব্দ তরঙ্গ। 20,000-এর কম হলে এটাকে বলা হয় শ্রুতি পূর্ব শব্দ তরঙ্গ। আর কম শ্রুতি পূর্ব 20,000-এর কম আর শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000-এর মধ্যে, এই ধরনের কম্পাঙ্ক আমরা শুনতে পাই। আমরা কিভাবে শব্দ শুনি? শব্দ যখন কোন স্থান থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পর এই শব্দটা আমাদের কানে আসে। কানে আসার পরে আমাদের আমার মস্তিষ্কে যায় খবর সংবাদ পৌঁছে। শব্দ উৎপন্নের স্থান থেকে আমাদের কানের পর্দার কম্পন আমাদের মস্তিষ্কে চলে যায়। আর মস্তিষ্ক থেকে আমরা শব্দটা আমরা অনুভব করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি। এটা কিভাবে হয়? যেমন এটা আমি একটা পরীক্ষার মাধ্যমে দেখালাম। এটা একটা আমি এরকম, এটা হইতে পারে আমরা কোনো পানীয় যে ব্যবহার করি, পানীয়র যে একটা বোতল থাকে, এটা পানীয়র বোতল হইতে পারে, বা কোনো মগ হইতে পারে। এরকম একটা আমি অবলম্বন নিলাম, এটা একটা পানীয় বোতল, এটা প্লাস্টিকের হইতে পারে। এটাকে আমি একটা রাবারের পর্দা দ্বারা এটাকে একটা মুখ আটকালাম। রাবারের পর্দা দ্বারা একটা মুখ বন্ধ করলাম, সুতার দ্বারা, রাবারের দ্বারা সুতা এবং রাবারের মাধ্যমে আমি এই মুখটা বন্ধ করলাম, অপর মুখটা খোলা। আমি যখন এই খোলা মুখে শব্দ করব তখন শব্দের তীব্রতা এই উপরে রাবারের পর্দায় যায় আঘাত করবে। আর আমি দেখতে পাবো আমার নিচে শব্দ করার দরুন যে শব্দের কম্পাঙ্ক এই রাবারে যায় আঘাত করবে, তখন দেখবো আমি যদি এই রাবারের পর্দার উপর ধান বা চাল এভাবে সংরক্ষণ করে রাখি, দেখবো যে এইগুলো কম্পন সৃষ্টি হচ্ছে। এই শব্দ উৎপন্ন করার ফলে এই রাবারের উপরে রাখা যে ধান বা চাল, এটা দেখবো যে আমি কাঁপতে থাকি। এতে আমি কি বুঝলাম? এতে বুঝলাম যে আমি এই যে শব্দ করলাম
তাহলে কম্পন সৃষ্টি হলে এখানে আমরা শব্দ শুনতে পাই। আমি আবার আঘাত করব, আঘাত করার ফলে দেখব শব্দের উৎপত্তি। যদি আমি থালটাকে ধরে রাখি, কম্পন করতে না দেই, তাহলে দেখবো যে শব্দ উৎপন্ন হয় না, হচ্ছে না। তাহলে আমরা শব্দ শুনতে পাবো। শব্দের উৎপত্তি কিভাবে হয়? বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়, কম্পনের ফলে বস্তুর শব্দের উৎপত্তি হয়। আমরা এটা একটা পরীক্ষার মাধ্যমে দেখলাম। শূন্য অবস্থায় শব্দ করলাম এবং সিপি আটকানো ছিল, তখন দেখলাম যে শব্দ উৎপন্ন দেখা যাচ্ছে, শব্দ উৎপন্ন হচ্ছে কিন্তু শোনা যায় না। যেহেতু সিপিটা আমার আটকানো ছিল, এজন্য শব্দ শোনা যায় না। সিপির মুখ খুললে শব্দ করলে আমি দেখবো যে শব্দ শোনা যায়। তার মানে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, শব্দ সঞ্চালনের কৌশল। আমি সুরশলাকাকে আঘাত করা হলে সামনের বায়ুস্তর সংকুচিত হয়। আবার যখন সুরশলাকা সামনের দিকে চলে আসে, এই অংশ একটু প্রসারিত হয়, আবার আরেকটা অংশ সামনে সংকুচিত হয়। শব্দের বেগ কি? শব্দ প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় শব্দের বেগ। কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক শব্দ এক সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে বলা হয় শব্দের কম্পাঙ্ক। শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 বার যদি কম্পন সংখ্যা হয়, এক কম্পন আমরা শব্দ শুনতে পাই, এটা শ্রাব্যতার সীমা। শ্রুতিপূর্ব 20,000-এর কম হলে কম্পাঙ্ক, তাকে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ তরঙ্গ। 20,000-এর বেশি যদি কম্পাঙ্ক হয়, তাকে বলা হয় শ্রুতি উত্তর শব্দ তরঙ্গ। এটা বিভিন্ন প্রাণীর কম্পন সংখ্যা বিভিন্ন, যেমন কুকুরের কম্পাঙ্ক 35,000, আর আমাদের শ্রাব্যতা সীমা 20 থেকে 20,000। আবার হাতির শ্রাব্যতা সীমা 10, মানে 20-এরও কম। শব্দ সঞ্চালনে আমরা আরেকটা মাধ্যম দেখলাম। আমরা যখন এরকম তার দ্বারা কোনো বস্তুর দুই প্রান্তে যখন আমরা এক প্রান্তে শব্দ করব আর এক প্রান্ত আমরা কানে শুনবো, তখন দেখবো যে এই তারের ভিতর দিয়ে শব্দ সঞ্চালিত হচ্ছে। আর শব্দ আমাদের কানে কিভাবে এসে পৌঁছে, এটার জন্য আমরা একটা পরীক্ষা করলাম। এইরকম পানীয়র একটা আমি এরকম পাত্র নিলাম বা বোতল নিলাম, এটা একটা সুতার দ্বারা রাবার দ্বারা আটকালাম। আমি নিচের দিকে শব্দ করলাম, খোলামুখে শব্দ করলে দেখবো যে ধান বা চালের কম্পন সৃষ্টি হয়। এই কম্পনের ফলে শব্দের উৎপত্তি হবে। ঠিক এইরকম শব্দ উৎপন্নের স্থান থেকে আমাদের কানে এসে পৌঁছে কানের পর্দাকে এইরকম কম্পন সৃষ্টি করে যা মস্তিষ্কে পৌঁছে, আমরা মস্তিষ্ক থেকে শব্দ শুনতে পাই। তরল পদার্থের ভিতরে আমরা শব্দ সঞ্চালন দেখলাম। আমি যখন ঘন্টাটাকে তরল পদার্থের ভিতরে ডুবানোর পরে আমি যখন শব্দ করব, দেখবো যে এখানে যদি আমি কান ধরি, দেখবো যে শব্দ উৎপন্ন হচ্ছে, আর শব্দের কম্পাঙ্ক আমি শুনতে পাই। তবে শব্দ সবচেয়ে বেশি প্রবাহিত হয় কঠিন পদার্থের ভিতর দিয়ে, শব্দ সঞ্চালন বেশি। বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 330 মিটার পার সেকেন্ড। পানিতে শব্দের বেগ, পরিষ্কার পানিতে 1440 মিটার পার সেকেন্ড। সমুদ্রের পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড। কাচের ভিতর দিয়ে শব্দের বেগ 5000 থেকে 6000 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম মাধ্যম ভেদে শব্দের বেগের পার্থক্য হয়। বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে শব্দের বেগ বেশি, আবার পানি থেকে কাচ মাধ্যমে শব্দের বেগ বেশি। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমরা চেষ্টা করব এগুলি ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। ধন্যবাদ সবাই।